আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারি ফতিমা। আবারও শ্রমিক বিক্ষোভে অশান্ত আশুলিয়া শিল্প এলাকা। সরকার ঘোষিত বার্ষিক ৯% ইনক্রিমেন্ট প্রত্যাহার সহ নতুন আরও কিছু দাবি দাওয়া নিয়ে কর্মবিরতি পালন করছে আশুলিয়ার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা। সকালে কাজে যোগ দিয়েও শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখেছে, কারণে কয়েকটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে। হঠাৎ পোশাক খাতে এ ধরনের বিশৃঙ্খলার পেছনে ইন্ধন দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মালিকপক্ষ ও সরকার। বেতন বৃদ্ধি নিয়ে আজ আবারও শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে সরকার ও মালিকপক্ষ। দর্শক, কিছুক্ষণ আগে আশুলিয়ার শিল্পাঞ্চল থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী তৌহিদ মোর্শেদ নোমান। বাৎসরিক বেতন ভাতা কমপক্ষে 15 থেকে 20% করার দাবিতে আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিকরা তারা কিন্তু কর্মবিরতিতে রয়েছেন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী কমপক্ষে 23টি অধিক শিল্প প্রতিষ্ঠানে কিন্তু আজকে এই আন্দোলন চলমান রয়েছে। তো এর মধ্যে আজকে 10টি শিল্প প্রতিষ্ঠানে কিন্তু সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তো এর মধ্যে আমরা জানতে পেরেছি যে আজকে সকাল থেকে কিন্তু এইখানকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান যেগুলোতে গতকাল ছুটি ঘোষণা করা হয়েছিল, যেমন শারমিন এবং হামিম গ্রুপ, এই শারমিন গ্রুপ কিন্তু আজকে সকালে শুরু হওয়ার পরে কিন্তু ঘণ্টাখানেকের মধ্যে এর শ্রমিকরা বেরিয়ে যায়। এবং আমরা এখন লক্ষ্য করছি যে শারমিন গ্রুপের সামনে কিন্তু পুলিশের, আর্মির একটি কড়া নিরাপত্তা বাহিনী তারা কিন্তু এখানে রয়েছে। যৌথ বাহিনীর যে একটি মিটিং, সেই মিটিংটি কিন্তু মালিক এবং শ্রমিকদের সাথে হচ্ছে, যাতে এই চলমান সংকটকে দ্রুত সমাধান করা যায়। বিগত কয়েকদিন ধরে কিন্তু শারমিন গ্রুপের শ্রমিকরা তারা কিন্তু এই বর্ধিত বেতন ভাতার দাবিতে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তো আমরা এই আশুলিয়ার যে শ্রমিক রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে কমপক্ষে 25,000 টাকা কিন্তু তারা বেতন দাবি করেন এবং 15 থেকে 20% যে পর্যন্ত তাদের বাৎসরিক বেতন ভাতা বৃদ্ধি না করা হবে সে পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যেতে সম্মত রয়েছেন। জুলাই আগস্টে গণহত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 10:30টার পরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয়। গত 4 ডিসেম্বর শিক্ষার্থী ইমাম হোসেন তাইম হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, ইমাম হোসেন তাইমকে কাছ থেকে গুলি করার পর থানায় নিয়ে মুখমণ্ডল বিকৃত করে মৃত্যু নিশ্চিত করার ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন সাবেক এই পুলিশ কর্মকর্তা। শেখ হাসিনা সরকারের পতনের পর এই ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। সম্পদের তথ্য গোপন করা মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। 2007 সালের 18 ফেব্রুয়ারি দুদকের নোটিশের পরিপ্রেক্ষিতে সম্পদের হিসাব দাখিল না করায় একই সালের 8 মে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করে। মামুনের বিরুদ্ধে 101,73,369 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এই মামলায় 2008 সালের 27 মার্চ মামুনকে 10 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা অনাদায়ে আরও 1 বছরের দণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে 2012 সালের 30 জুলাই খালাস পায় মামুন। পরে এ মামলায় আপিল বিভাগ যায় দুদক। গাজীপুর মহানগরীর চান্দানা চৌরাস্তা এলাকায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশার 4 যাত্রী নিহত হয়েছে। পুলিশ জানায়, বুধবার রাত 11টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দানা চৌরাস্তা এলাকায় একটি বেপরোয়া গতির পণ্যবাহী ট্রাক যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশাটি একটি কাভার্ড ভ্যানের পেছনে লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা 4 যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। এই ঘটনায় আরও 3 জন গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হঠাৎ ডাউন হয়ে যাওয়ার 3.5 ঘন্টা পর মেটা প্ল্যাটফর্মের মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ সচল হয়েছে। তবে বিশ্বজুড়ে কিছু ব্যবহারকারী এখনও ফেসবুক ও ইনস্টাগ্রামে অ্যাক্সেস করতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বুধবার রাত 12টায় মেটার জনপ্রিয় পরিষেবাগুলো বিশ্বজুড়ে ডাউন হতে শুরু করে। ধীরে ধীরে প্রযুক্তিগত এই ত্রুটির সম্মুখীন হন ব্যবহারকারীরা। দীর্ঘ 3.5 ঘন্টা পর বাংলাদেশ সময় রাত 3:30 দিকে সচল হয় হোয়াটসঅ্যাপ। ধীরে ধীরে সচল হতে থাকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার। আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট downdetector.com বলছে, বিশ্বজুড়ে বড় প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হয়েছেন মেটার ব্যবহারকারীরা। ডাউন ডিটেক্টরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের জন্য বড় স্পাইক দেখায়, যার ফলে অনেকেই সমস্যায় পড়েছেন। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু দখলে নেওয়ার ঘটনা ও তাদের জলসীমায় সকল ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ার পর বাংলাদেশ সীমান্তে তৎপরতা বাড়িয়েছে বিজিবি, কোস্টগার্ড সহ উপজেলা প্রশাসন। গেল সোমবার থেকে নাফ নদী সহ মিয়ানমার লাগোয়া সীমানায় সাগরে সাময়িকভাবে মাছ শিকার না করতে মাইকিং করা হচ্ছে। এদিকে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথের বোট মালিক সভাপতি রশিদ আহমেদ জানান, মিয়ানমারের সংঘাতের কারণে টেকনাফ সেন্ট মার্টিনে যাত্রীবাহী ট্রলার, স্পিডবোট ও মাছ ধরার ট্রলার চলাচল বন্ধ রাখতে আদেশ দিয়েছেন নির্বাহী কর্মকর্তা। সেন্ট মার্টিনের বাসিন্দাদের অভিযোগ, দ্রুত এই সমস্যার সমাধান না হলে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের বাসিন্দারা খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকটে পড়বে। শীত বাড়ছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায়। দেশের সর্বনিম্ন 10.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। ঘন কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। শীতে বিপাকে আছেন মেহেরপুরের মানুষ। পঞ্চগড়ে ভোরে ঘন কুয়াশায় ঢাকা পড়ে চারপাশ। সে সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় জনজীবনের দুর্ভোগ বেড়েছে। দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। দিনাজপুরে 3 দিন ধরে সূর্যের দেখা নেই। বিভিন্ন স্থানে কাঠখড় জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন মানুষ। জেলার হিলিতে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। ঠাকুরগাঁওয়ে গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। সবচেয়ে দুর্ভোগে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। ঠান্ডা বাতাস ও কুয়াশার কারণে নওগাঁয় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এদিকে ঘন কুয়াশার কারণে 7 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। এছাড়া 10 ঘন্টা পর বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে আরিচা কাজিরহাট রুটে। 21শে পদকজয়ী রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার আর নেই। সকাল 8টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। 72 বছর বয়সী পাপিয়া সারোয়ার দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। শুক্রবার জুমার নামাজের পর তার জানাজা হবে। এরপর বনানী কবরস্থানে দাফন করা হবে। পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে 1952 সালে 21 নভেম্বর। 1967 সাল থেকে বেতার ও টিভিতে তালিকাভুক্ত শিল্পী হিসেবে গান করেন তিনি। শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীতের সম্মান ও স্নাতক ডিগ্রি অর্জন করেন। পাপিয়ার প্রথম অডিও অ্যালবামটি প্রকাশিত হয়েছিল 1982 সালে। তার সর্বশেষ অ্যালবাম আকাশপানে হাত বাড়ালাম প্রকাশিত হয় 2013 সালে। দীর্ঘ সঙ্গীত জীবনে রবীন্দ্রসঙ্গীতের জন্য কোটি শ্রোতার ভালোবাসা পেয়েছেন পাপিয়া সারোয়ার। তার ব্যতিক্রমী কণ্ঠ, গায়কির প্রশংসা ছিল সঙ্গীতাঙ্গনে। আন্তর্জাতিক প্রসঙ্গ। বিদ্রোহী গোষ্ঠীগুলোর মাত্র 12 দিনের মরুঝড়ে বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রিত অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে হামলা জোরদার করেছে ইসরায়েল। সর্বশেষ 48 ঘণ্টায় দেশটির রাজধানী দামেস্ক ছাড়াও হোমস, তারতাস, পালমিরা, লাতাকিয়া, দেইর আজোরের মতো শহরে অন্তত 480টি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলার লক্ষ্য ছিল দেশটির যুদ্ধজাহাজ, বিমান ঘাঁটি, সামরিক যান, বিমান বিধ্বংসী অস্ত্র, অস্ত্র উৎপাদন কারখানা, অস্ত্রাগার সহ বিভিন্ন সামরিক স্থাপনা। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় যে কোনো মূল্যে রাসায়নিক স্থাপনা রক্ষা ও সিরিয়াকে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন বিদ্রোহী দলপতি আহমেদ আল শারা। ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া, তুরস্ক, মিশর, কাতার, সৌদি আরব সহ বিভিন্ন দেশ।
আফগানিস্তানের কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতরে এক আত্মঘাতী বোমা হামলায় তালেবান সরকারের শরণার্থী বিষয়ক মন্ত্রী হাজি খলিলুর রহমান হাক্কানি নিহত হয়েছেন। গেল বুধবার এই ঘটনা ঘটে। 2021 সালে আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর এবারই প্রথম তালেবানের শীর্ষ পর্যায়ের কোনো নেতা নিহত হলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন সূত্র বলেছে, হাক্কানি তার কার্যালয় থেকে বের হওয়ার কিছুক্ষণ আগে হামলা চালানো হয়। এ ঘটনায় আরও 6 জন নিহত হয়েছেন। খেলা খবর। 2034 সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। এক ভার্চুয়াল সভায় এমনটি জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গেল অক্টোবরে স্বাগতিক হওয়ার লড়াই থেকে সরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। ফলে আয়োজক হওয়ার পথে মধ্যপ্রাচ্যের দেশটির সম্ভাবনা বেড়ে যায়। এবার সেটি চূড়ান্ত হলো ফিফার সভায়। এদিন ফিফা আরও জানায় 2030 সালে বিশ্বকাপ আয়োজন করবে মরক্কো, স্পেন ও পর্তুগাল মিলে। এছাড়া বিশ্বকাপের 100 বর্ষ উপলক্ষে একটি করে ম্যাচ হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে। Saudi Arabia. হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন নিয়ে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ম্যাচ শুরু সন্ধ্যা 7:30টায়। প্রথম 2 ম্যাচে হার নিয়ে সিরিজ হাতছাড়া করেছে মিরাজের বাহিনী। শেষ ম্যাচে জয় নিয়ে সম্মান রক্ষা করতে চায় টিম টাইগার্স। এদিকে ওয়ানডে সিরিজ নিশ্চিত হয় ফুরফুরে মেজাজে ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ 2টি ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল ক্যারিবিয়ানরা। তো সেই 7টে এবার বাংলাদেশকে ফিরিয়ে দিতে চায় শাই হোপের বাহিনী। কক্সবাজার ভ্রমণ শেষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এখন ঢাকায়। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকাবাসীর জন্য রাজধানীর বসুন্ধরা শপিং মলে প্রদর্শিত হবে ট্রফিটি। এরপর সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং বোর্ড কর্তাদের জন্য 13 ডিসেম্বর ট্রফি যাবে হোম অব ক্রিকেট শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। সেখানে বাংলাদেশ পর্ব শেষ করে ট্রফি উঠবে দক্ষিণ আফ্রিকায়। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ভারত ঘুরে ফিরবে আয়োজক দেশ পাকিস্তানে। সমুদ্র সৈকত ঘুরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এখন ঢাকায় সর্বস্তরের মানুষের জন্য রাখা হয়েছে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। সেখানে রয়েছে সহকর্মী মাহফুজুল ইসলাম। মাহফুজ, ট্রফিকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ কেমন দেখছেন আমাদের জানাবেন। এর আগে সংবাদে আপনি যেমনটা বলছিলেন যে সমুদ্র সৈকত ঘুরে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি শপিং মল বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এই ট্রফিটি রাখা হবে আজকে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। এবং মানুষের আগ্রহের কথা বলছিলেন, একটু দেখতে পাচ্ছেন যে সেই কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এই কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে ছবি তুলে মুহূর্তটিকে ফ্রেমবন্দি করে রাখার জন্য কোনোভাবেই কিন্তু এই সময়টিকে মানে কাজে লাগাতে চাচ্ছে আর কি সাধারণ যারা ক্রিকেট সমর্থক দর্শক তারা। আমরা দেখেছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এমনি অন্যান্য সময় যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি সংখ্যক মানুষ এই ট্রফিকে ঘিরে ট্রফিকে দেখার জন্য ট্রফির সাথে ছবি তোলার জন্য এসছে। কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম যে তারা যতটুকু বলছেন যে হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যদিও এখন পর্যন্ত হোস্ট কারা হবে জটিলতা কাটেনি, কিন্তু দিন শেষে বাংলাদেশ যখন খেলবে এবং বাংলাদেশ যখন হচ্ছে গিয়ে এইখানে অংশগ্রহণ করছে এবং গত বিশ্বকাপে বাংলাদেশ 8ম স্থানে অর্জন করার ফলে যেই সেরা 8-এর মধ্যে সেরা 8টি দল যেই অংশগ্রহণ করবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেই 8টি দলের মধ্যে বাংলাদেশের এবারের বেশ কিছু সম্ভাবনা যারা সমর্থক আছেন দর্শক আছেন তারা দেখছেন। এবং সেই আগ্রহের চ্যাম্পিয়ন্স ট্রফির যেই মুহূর্তটা সেই মুহূর্তটা বলা যায় যে বাংলাদেশের ট্রফি ভ্রমণের মাধ্যমে কিন্তু শুরু হয়ে গেল এবং চ্যাম্পিয়ন্স ট্রফির যে ফেব্রুয়ারিতে যেটি পাকিস্তানে হওয়ার কথা তার যে আমেজ সেই আমেজটা কিন্তু শুরু হয়ে গেল গত 9 ডিসেম্বর থেকে। তার একটি পূর্ণতা পেল আজকে এই সর্বস্তরের মানুষের কাছে ট্রফিটি উন্মুক্ত করে দেওয়ার মাধ্যমে। আর আগামীকালকে বিসিবিতে এই ট্রফিটি প্রদর্শিত হবে, সেখানে বোর্ড কর্তারা থাকবেন এবং তারপরে কিন্তু হচ্ছে গিয়ে এই ট্রফিটি ঢাকা ছেড়ে যাবে এবং ভেন্যুতে চলে যাবে। বলা যায় যে চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে যে উন্মাদনা যেই উত্তেজনা সেই উত্তেজনার
পালে একটা হাওয়া লাগলো, কিন্তু যেই শঙ্কাটি থেকে যায় সেটি হচ্ছে গিয়ে আদৌতে হাইব্রিড মডেলে এই চ্যাম্পিয়ন্স ট্রফিটি হবে নাকি পাকিস্তান একা হোস্ট করবে, নাকি পাকিস্তান এখান থেকে নিজেদের গুটিয়ে নেবে, সেসব শঙ্কার কিন্তু এখনো থেকেই যাচ্ছে। তবে দিন শেষে ক্রিকেটটা হোক, এটাই কিন্তু সাধারণ মানুষের চাওয়া, সেখানে বাংলাদেশ দল ভালো করুক, এটাই ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা। ফাতেমা, এই ছিল বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুরের খবর আপনার মাধ্যমে দর্শকদের জানাচ্ছিলাম। ধন্যবাদ। মধ্যাহ্নের সংবাদ পর্যন্তই। দুপুরের সংবাদ ১৫:২টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।